আজ 4ই ফেব্রুয়ারি বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম, সুপ্রিম কোর্টে জানালেন মমতা। আইপ্যাক কাণ্ডে নয়া মোড়। কয়লা পাচারেও জড়িত থানার ওসি, পুলিশের বাড়িতে ইডির হানা, রয়েছে আরো 8 জনের নাম। 389 জনের বাবা একজনই। এই ব্যক্তির এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে প্রশ্ন কমিশনের। কয়লা পাচার মামলা, জামুরিয়ার ব্যবসায়ীর বাড়িতে লক্ষ লক্ষ টাকা নগদ, 3টি মেশিনে চলছে টাকা গোনার কাজ। সবুজ ফাইল কাণ্ডে মিথ্যের জালে মমতা, জেলে যাওয়ার ভয় পাচ্ছেন, ইডির পাশে দাঁড়ালেন শুভেন্দু। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির। পিছিয়ে গেল আইপ্যাক শুনানি, মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দিতে ইডিকে সময় দিল সুপ্রিম কোর্ট। বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বিধায়ক পার্থ, একাধিক কমিটির সদস্য হলেন প্রাক্তন মন্ত্রী। কয়লা পাচার কাণ্ড নয়া মোড়, একযোগে রাজ্যের 10 জায়গায় তল্লাশি অভিযান ইডির। বাংলায় শত শত ভোটারের অভিভাবক এক, সুপ্রিম কোর্টে হলফনামায় জানালো কমিশন। ভোটের আগেই অ্যাকশন মোডে ইডি, একযোগে 10 জায়গায় হানা, টার্গেট কারা? আইপ্যাক কাণ্ডে পিছিয়ে গেল ইডি মামলার শুনানি, নতুন দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। কয়লা পাচারেও জড়িত থানার ওসি, পুলিশের বাড়িতে ইডির হানা, রয়েছে আরো 8 জনের নাম। বিধানসভায় বাজেট অধিবেশনে পার্থ হুমায়ুনের জন্য কোন আসন নির্ধারিত? এসআইআর শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া শেষ, থাকবে কাদের নাম, বাদ পড়বেন কারা? রেলের চাকরি দেওয়ার প্রলোভন, আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার সিআইএসএফ জওয়ান ও তার ছেলে। আরো বেশি আসন জিতব, আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নে এক কথায় জবাব মমতার। 33% মুসলিমকে বাংলা ছাড়া করার ছক, এসআইআর নিয়ে মোদী শাহর নাকের ডগায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা। নাজিরাবাদে না এসে দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন হৃদয়হীন বিবেকহীন নিষ্ঠুর শাসক অধীর। সেই সবুজ ফাইলে কি ছিল? আইপ্যাক মামলায় হলফনামা জমা দিয়ে ইডির ভূমিকা নিয়ে তুললেন মমতা। ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন। আইপ্যাক মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। খড়গপুরের গ্রাম থেকে মাইক্রোসফটে কোটি বেতনের চাকরি, কৃষক পুত্রের স্বপ্নের উড়ান। অনিল বসুদের উত্তরাধিকারীরা বাংলার মেয়েদের কোনো দিন মর্যাদা দেয়নি, আর কত দেউলিয়া হবেন বিকাশ ভট্টাচার্যরা? জ্ঞানেশ কুমার আমাকে থ্রেট করছিলেন, টেবিল চাপড়ে বলেছি এভাবে চিৎকার করবেন না, মুখ্যমন্ত্রী। ডাঙ্গার অশান্তিতে ডিজিটাল উস্কানির ছক, তথ্য প্রমাণ খুঁজতে বহরমপুর সাইবার থানায় এনআইএ। মোদিজি রাজনাথজির সত্যিটা বেরিয়ে আসবে বলে ওরা ভীত, ভারত চীন দণ্ড নিয়ে রাহুলের দাবি ঘিরে তোলপাড়। রাহুল গান্ধীর সঙ্গে 40 মিনিটের বৈঠক শশী থারুর, তাহলে কি দুই কংগ্রেস নেতার সম্পর্কের উত্তাপ বাড়ছে? ভবানীপুরে 40,000-এর নাম বাদ, এআই দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট, বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। রাহুল গান্ধীর সঙ্গে 40 মিনিটের বৈঠক শশী থারুর, তাহলে কি দুই কংগ্রেস নেতার সম্পর্কের উত্তাপ বাড়ছে? এসআইআর এর নাম ছাঁটাইয়ের চক্রান্ত, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বঙ্গভবন থেকে সরব অভিষেক। লাদাখ ইস্যুতে উত্তাল সংসদ, ভাষণ থামানোর অভিযোগ রাহুল গান্ধীর, স্পিকারকে কাগজ ছুঁড়ে সাসপেন্ড 8 কংগ্রেস সাংসদ। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির, কাদের মাঝে বসলেন? বিধানসভার কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়ের মনোনয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম, সুপ্রিম কোর্টে জানালেন মমতা। আইপ্যাক কাণ্ডে নয়া মোড়, আইপ্যাক সংক্রান্ত মামলায় নতুন মোড় তৈরি হয়েছে দেশের শীর্ষ আদালতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাখিল করা এক হলফনামায় দাবি করেছেন, সংশ্লিষ্ট ঘটনায় তার ভূমিকা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলে ধরা হচ্ছে এবং তিনি ব্যক্তিগতভাবে কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন।
তার বক্তব্য, তিনি শুধুমাত্র দলের নথি সংগ্রহ করেছিলেন, যার সঙ্গে তদন্তকারী সংস্থা যে অভিযোগ তুলছে তার সরাসরি সম্পর্ক নেই। এই মামলার সূত্রপাত হয় ইডির তদন্ত ঘিরে, যেখানে অভিযোগ করা হয় কিছু নথি ও তথ্য সংগ্রহ ও ব্যবহারকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম বা তদন্ত প্রভাবিত করার চেষ্টা হয়েছে। ইডির আইনজীবীরা আদালতে দাবি করেছেন, কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা বা গোপন রাখার চেষ্টা হয়েছে, যা চলতি তদন্তের পক্ষে প্রাসঙ্গিক হতে পারত। যদিও এই অভিযোগের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর পক্ষের আইনজীবীরা বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তৈরি একটি মামলা। মমতা বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় জানান, তিনি যে নথিগুলির কথা বলছেন সেগুলি দলের সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ছিল। কোনো কেন্দ্রীয় সংস্থা তদন্তে বাধা দেওয়া বা প্রমাণ লোপাট করার প্রশ্নই ওঠে না। তার বক্তব্য, রাজনৈতিক দল হিসেবে আমাদের নিজস্ব নথিপত্র থাকে এবং তা সংগ্রহ বা সংরক্ষণ করা অপরাধ হতে পারে না। আদালতে এই মামলার শুনানিতে বিচারপতিরা উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। আদালত স্পষ্ট করে জানিয়েছে, বিষয়টি সংবেদনশীল এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত না করে আইনি দিকগুলি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে আদালত ইডিকে নির্দিষ্ট কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য সময় দিয়েছে, বিশেষ করে কোন নথি কিভাবে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করার জন্য। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাপানত শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাদের চাপে রাখার একটি বৃহত্তর চক্রান্তের অংশ এই মামলা। তাদের দাবি, নির্বাচন ঘনিয়ে এলেই এ ধরনের তদন্তের গতি হঠাৎ বেড়ে যায়। অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য ভিন্ন। তাদের দাবি, আইনের পথে চলবে, আর কেউ ক্ষমতায় থাকলেই তিনি আইনের ঊর্ধ্বে নন। কিছু বিরোধী নেতা প্রকাশ্যে বলেছেন, যদি কিছু লুকোনো না থাকে তবে তদন্তে সহযোগিতা করতেই বা আপত্তি কোথায়? আইন বিশেষজ্ঞদের একাংশের মতে এই মামলার মূল প্রশ্ন হবে, উল্লিখিত নথিগুলি আদৌ তদন্ত সংক্রান্ত প্রমাণের অন্তর্ভুক্ত কিনা। যদি প্রমাণিত হয় যে সেগুলি কেবল দলীয় প্রশাসনিক কাগজপত্র, তবে অভিযোগ টিকিয়ে রাখা কঠিন হতে পারে। আবার যদি তদন্তকারী সংস্থা দেখাতে পারে যে ওই নথির সঙ্গে আর্থিক বা আইনি অনিয়মের যোগ রয়েছে, তবে মামলার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা এই হলফনামা মামলাটিকে নতুন আইনি ও রাজনৈতিক মাত্রা দিয়েছে। এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে, যেখানে ঠিক হবে তদন্ত কোন পথে এগোবে এবং মুখ্যমন্ত্রীর দাবির আইনি মূল্য কতটা। কয়লা পাচারেও জড়িত থানার ওসি, পুলিশের বাড়িতে ইডির হানা, রয়েছে আরো 8 জনের নাম। কয়লা পাচার মামলায় তদন্তের জাল আরো বিস্তৃত হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে ইডির সাম্প্রতিক তল্লাশি অভিযানে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগের ভিত্তিতে এক থানার ওসির বাড়িতে তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক দাবি, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কয়লা পাচার চক্রকে সহায়তা করার অভিযোগ উঠেছে। যদিও এখনো পর্যন্ত আদালতের দোষ প্রমাণিত হয়নি এবং সংশ্লিষ্ট আধিকারিক বা পুলিশের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে, কয়লা পাচার সংক্রান্ত একটি বড় আর্থিক চক্রের হদিশ মিলেছে, যেখানে অবৈধ উত্তোলন, পরিবহন এবং বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে বলে সন্দেহ। ইডির বক্তব্য, এই চক্র নির্বিঘ্নে চলার জন্য স্থানীয় স্তরে প্রশাসনিক ছত্রছায়া পাওয়া গিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই সংশ্লিষ্ট থানার ওসির ভূমিকা তদন্তের আওতায় এসেছে। তল্লাশির সময় ইডি কিছু নথি, ডিজিটাল ডিভাইস এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। তদন্তকারীরা এগুলি খতিয়ে দেখে অর্থের উৎস, লেনদেনের ধরন এবং সম্ভাব্য যোগসূত্র বের করার চেষ্টা করবেন। সংস্থার দাবি, এই মামলায় মোট আরো অন্তত 8 জনের নাম উঠে এসেছে, যাদের ভূমিকা নিয়েও আলাদা করে তদন্ত চলছে। আইন বিশেষজ্ঞদের মতে, কোন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর, কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি যদি অপরাধ চক্রকে সাহায্য করে থাকেন, তা প্রমাণিত হলে তা প্রশাসনিক ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট করতে পারে। তবে একই সঙ্গে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন, তদন্ত চলাকালীন কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, আদালতে প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির একাংশ বলছে, এটি প্রমাণ করে যে কয়লা পাচার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে প্রভাবশালী মহলের যোগ থাকতে পারে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থাগুলি বেছে বেছে রাজ্যের আধিকারিকদের টার্গেট করছে এবং তদন্তের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। পুলিশ মহলে স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি হয়েছে। এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার কথায়, যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ থাকে তা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত, তবে পুরো পুলিশ বাহিনীকে এর জন্য দোষারোপ করা ঠিক নয়। এই মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বাজেয়াপ্ত নথি ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের উপর। অর্থ লেনদেনের ট্রেইল, ফোন রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগ, সবকিছু মিলিয়ে ইডি একটি পূর্ণাঙ্গ চিত্র গড়ে তুলতে চাইছে। এখন দেখার, তদন্ত কোন দিকে মোড় নেয় এবং যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়।
আদালতে প্রমাণ পেশ হওয়ার পরই স্পষ্ট হবে অভিযোগ কতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে। ততদিন পর্যন্ত এই মামলা রাজনৈতিক ও প্রশাসনিক দুই ক্ষেত্রেই চর্চার কেন্দ্রে থাকবেই। 389 জনের বাবা একজনই। এই ব্যক্তির এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে প্রশ্ন কমিশনের। ভোটার তালিকা সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে, যা ঘিরে দেশজুড়ে আলোড়ন পড়েছে। হলফনামায় দাবি করা হয়েছে একটি নির্দিষ্ট অঞ্চলে ভোটার তালিকায় এমন 389 জনের নাম পাওয়া গেছে যাদের পিতার নাম একই ব্যক্তি হিসেবে নথিভুক্ত। এই অস্বাভাবিক তথ্য নিয়ে এই কমিশন আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশ্ন তুলেছে, এটি কি কেবল তথ্যভিত্তিক ভুল নাকি ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা বিকৃত করার চেষ্টা? নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ভোটার তালিকার সংশোধনের নিয়মিত প্রক্রিয়ায় ডেটা বিশ্লেষণের সময় এই অসামঞ্জস্য ধরা পড়ে। একই পিতার নাম একই বা কাছাকাছি বয়সের বহু ভোটারের ক্ষেত্রে দেখা যাওয়ায় সন্দেহ তৈরি হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, বিষয়টি প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি বলে মনে হলেও সংখ্যাটা এত বড় হওয়ায় তা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়ে। হলফনামায় কমিশন জানায়, ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। সেখানে যদি ভুয়ো নাম, পুনরাবৃত্তি বা কৃত্রিমভাবে তৈরি পরিচয় ঢুকে পড়ে, তা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাই আদালতের কাছে তারা অনুমতি ও দিক নির্দেশনা চেয়েছে কিভাবে এই ধরনের সন্দেহজনক এন্ট্রি যাচাই ও প্রয়োজনে বাতিল করা যায়। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে একটি ব্যক্তির শত শত সন্তানের নাম থাকা বাস্তবে অত্যন্ত বিরল এবং প্রায় অসম্ভব। ফলে সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে ডেটা এন্ট্রির সময় একই নাম বারবার কপি হয়েছে অথবা নির্দিষ্ট একটি ডামি নাম ব্যবহার করে একাধিক ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় গ্রামের প্রচলিত একটি সাধারণ নাম ভুলবশত বহুবার ব্যবহৃত হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির সময় বিচারপতিরা এই তথ্যকে গুরুত্ব দিয়ে দেখেন। তারা জানতে চান কমিশন ইতিমধ্যে কি কি যাচাই করেছে এবং সংশ্লিষ্ট ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালত ইঙ্গিত দেয়, কোনো প্রকৃত ভোটারের নাম যাতে ভুলবশত বাদ না পড়ে সেই দিকেও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক মহলে এই তথ্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির দাবি, এটি প্রমাণ করে ভোটার তালিকায় বড়সড় গরমিল রয়েছে এবং তা ইচ্ছাকৃত হতে পারে। অন্যদিকে শাসক দল বলছে, বিচ্ছিন্ন কিছু ত্রুটিকে বড় করে দেখিয়ে ভোটের আগে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রশাসনিক সূত্রের মতে এখন বাড়ি বাড়ি যাচাই, নথিপত্র পরীক্ষা এবং আধার বা অন্যান্য পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া জোরদার করা হতে পারে। প্রযুক্তিগত বিশ্লেষণের পাশাপাশি মাঠ পর্যায়ের তদন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে 389 জনের বাবা এক। এই অস্বাভাবিক তথ্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার পরই স্পষ্ট হবে এটি কেবল ত্রুটি নাকি আরো গভীর কোনো কারচুপির ইঙ্গিত। কয়লা পাচার মামলা, জামুরিয়ার ব্যবসায়ীর বাড়িতে লক্ষ লক্ষ টাকা নগদ, 3টি মেশিনে চলছে টাকা গোনার কাজ। কয়লা পাচার মামলায় তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ইডি জামুরিয়ার এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে বলে সূত্রের খবর। এতটাই বেশি টাকা পাওয়া গেছে যে তা গোনার জন্য একসঙ্গে 3টি কারেন্সি কাউন্টিং মেশিন ব্যবহার করতে হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি, কয়লা পাচারের মাধ্যমে যে অর্থ উপার্জন করা হতো তার একটি অংশ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের আড়ালে সাদা করার চেষ্টা চলছিল। সংশ্লিষ্ট ব্যবসায়ীর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, লেনদেনের রেকর্ড এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অর্থের সঙ্গে অবৈধ কয়লা ব্যবসার যোগ থাকতে পারে। তবে ঠিক কত টাকা উদ্ধার হয়েছে এবং তার উৎস কি তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তদন্তকারীরা ব্যাংক লেনদেন, শেল কোম্পানি এবং বিভিন্ন ব্যক্তির নামে করা বিনিয়োগের তথ্য খতিয়ে দেখছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তল্লাশির সময় বাড়ির ভেতরে দীর্ঘক্ষণ ধরে গণনা চলেছে। আশপাশের এলাকায় কৌতূহলী মানুষের ভিড়ও জমে যায়। অনেকে আবার বিস্ময় প্রকাশ করে বলেন, এত নগদ টাকা বাড়িতে রাখা কিভাবে সম্ভব? আইন বিশেষজ্ঞদের মতে, যদি প্রমাণ হয় যে এই অর্থ অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত, তবে মানি লন্ডারিং আইনে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে আয়কর দপ্তরও আলাদা করে তদন্তে নামতে পারে, কারণ এত বিপুল নগদ অর্থের বৈধ উৎস দেখানো কঠিন। রাজনৈতিক প্রতিক্রিয়াও কম নয়। বিরোধী শিবিরের বক্তব্য, এটি কয়লা পাচার চক্রের অর্থনৈতিক শক্তির প্রমাণ। অন্যদিকে শাসক দল বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা উচিত নয় এবং কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এই ঘটনার পর তদন্তকারীদের নজর এখন ওই ব্যবসায়িক যোগাযোগের নেটওয়ার্কের দিকে। কারা কারা তার সঙ্গে নিয়মিত লেনদেন করতেন, কোন কোন সংস্থার মাধ্যমে টাকা ঘোরানো হয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল ডিভাইস থেকে উদ্ধার হওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। সব মিলিয়ে জামুরিয়ার এই তল্লাশি কয়লা পাচার মামলাকে নতুন মাত্রা দিয়েছে। নগদ টাকার পাহাড়ের ছবি জনমানুষে যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে, তেমনি তদন্তের পরবর্তী ধাপ নিয়ে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
এখন দেখার এই টাকার উৎস ও ব্যবহার নিয়ে তদন্ত কোন চূড়ান্ত সত্য সামনে আনে। সবুজ ফাইল কাণ্ডে মিথ্যের জালে মমতা, জেলে যাওয়ার ভয় পাচ্ছেন, ইডির পাশে দাঁড়ালেন শুভেন্দু। আইপ্যাক মামলাকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরো তীব্র হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে। তিনি প্রকাশ্যে দাবি করেছেন তথাকথিত সবুজ ফাইল কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যের জাল বুনছেন এবং তদন্ত এগোলে আইনের মুখোমুখি হতে পারেন। এমন আশঙ্কাতেই নাকি তিনি আতঙ্কিত। এই মন্তব্য সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যে তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে তা অত্যন্ত গুরুতর। তার অভিযোগ, কিছু গুরুত্বপূর্ণ নথি গোপন বা সরিয়ে রাখার চেষ্টা হয়েছে এবং সেটিকেই তিনি সবুজ ফাইল কাণ্ড বলে উল্লেখ করেন। যদিও তিনি নির্দিষ্ট করে কোনো নথির বিষয়বস্তু প্রকাশ করেননি, তবে ইঙ্গিত দেন যে সেগুলি তদন্তের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি আরো বলেন, যদি সবকিছু স্বচ্ছ হয় তবে আদালতে এত তাড়াহুড়ো করে সুরক্ষা চাওয়ার দরকার পড়তো না। তার দাবি, সাধারণ মানুষ আজ জানতে চাইছেন সত্যিটা কি, আর সেই কারণেই তিনি ইডির তদন্তকে সমর্থন করছেন। শুভেন্দুর বক্তব্য, আইন তার নিজের পথে চলবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তৃণমূল কংগ্রেস অবশ্য এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক কুৎসা বলে উড়িয়ে দিয়েছে। দলের মুখপাত্ররা বলছেন, চলতি মামলাটি এখনো বিচারাধীন, অথচ বিরোধী নেতা ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছেন। তাদের বক্তব্য, আদালতে যে হলফনামা জমা হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে সংশ্লিষ্ট নথিগুলি দলীয় প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত এবং কোনো তদন্ত ব্যাহত করার উদ্দেশ্য ছিল না। আইন বিশেষজ্ঞদের মতে, বিচারাধীন মামলার বিষয়ে রাজনৈতিক নেতাদের এমন মন্তব্য জনমতকে প্রভাবিত করতে পারে, তবে আইনি প্রক্রিয়া তার সরাসরি প্রভাব পড়ে না। আদালত প্রমাণ, নথি ও যুক্তির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়। তবুও এই ধরনের বক্তব্য রাজনৈতিক চাপ বাড়ায় এবং জন আলোচনায় মামলাকে কেন্দ্রে নিয়ে আসে। এদিকে ইডি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে কিছু জানায়নি। তদন্তকারী সংস্থার তরফে আগেই বলা হয়েছে তারা নিরপেক্ষভাবে তথ্য যাচাই করছে এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই মামলাটি কেবল আইনি বিষয় নয়, বড় রাজনৈতিক অস্ত্রেও পরিণত হয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই নিজেদের অবস্থান জোরালো করতে এই ইস্যুকে ব্যবহার করছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য আইপ্যাক মামলার আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইকেও নতুন মাত্রা দিল। এখন দেখার, আদালতে তদন্ত কোন দিকে মোড় নেয় এবং অভিযোগ পাল্টা অভিযোগের বাইরে প্রকৃত তথ্য কতটা সামনে আসে। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির। রাজ্য বিধানসভায় আসন বিন্যাস নিয়ে জোর চর্চার মধ্যে হুমায়ুন কবিরকে শাসক দলের বিধায়কদের সারিতেই বসার জন্য আপাতত একটি আসন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এটি কি কেবল প্রশাসনিক সুবিধার জন্য অস্থায়ী ব্যবস্থা, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত রয়েছে? বিধানসভা সূত্রে জানা গেছে, আসন বিন্যাস সাধারণত দলীয় শক্তির অনুপাত, জোট পরিস্থিতি এবং বিধায়কদের অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়। তবে মাঝে মাঝে বিশেষ পরিস্থিতিতে অস্থায়ীভাবে কিছু পরিবর্তন করা হয়। হুমায়ুন কবিরের ক্ষেত্রে ঠিক সেই ধরনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। হুমায়ুন কবির অতীতে বিভিন্ন রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে তার বর্তমান অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। শাসক দলের সারিতে তার বসা অনেকের কাছেই রাজনৈতিক বার্তা হিসেবে ধরা পড়ছে, যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে শাসক দলের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। বিরোধী শিবিরের বক্তব্য, এটি প্রমাণ করে রাজনীতিতে নানান সমীকরণ দ্রুত বদলাচ্ছে। তাদের দাবি, বিধানসভা কেবল আইন প্রণয়নের জায়গা নয়, রাজনৈতিক বার্তা দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই কে কোথায় বসছেন সেটাও অনেক সময় প্রতীকী গুরুত্ব পায়। অন্যদিকে শাসক দলের একাংশ বলছে এই বিষয়টিকে অযথা বড় করে দেখা হচ্ছে। তাদের মতে এটি কেবল আসন সংক্রান্ত একটি প্রযুক্তিগত বা অস্থায়ী ব্যবস্থা, যার সঙ্গে বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জড়িত নয়। বিধানসভা বিশেষজ্ঞদের মতে, আসন বিন্যাস অনেক সময় প্রোটোকল, নিরাপত্তা এবং কার্যনির্বাহের সুবিধার উপর নির্ভর করে। কোনো বিধায়কের রাজনৈতিক অবস্থান বদলালেই সঙ্গে সঙ্গে স্থায়ী আসন পরিবর্তন হয় না, প্রক্রিয়া অনুসরণ করেই তা করা হয়। তবু এই ঘটনাকে ঘিরে কৌতূহল কমছে না, কারণ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে ছোট ছোট ইঙ্গিত বড় বার্তা বহন করতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে বিধানসভায় দৃশ্যমান অবস্থান অনেক সময় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের আভাস দেয়। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই আসন পাওয়া আপাতত প্রশাসনিক সিদ্ধান্ত বলেই জানানো হচ্ছে। তবে এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে জল্পনা অব্যাহত। পরিস্থিতি কোন দিকে এগোয় তা বোঝা যাবে আগামী দিনগুলিতে বিধানসভায় তার ভূমিকায় এবং আনুষ্ঠানিক ঘোষণায়।
বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বিধায়ক পার্থ। একাধিক কমিটির সদস্য হলেন প্রাক্তন মন্ত্রী। রাজ্য বিধানসভায় নতুন করে বেশ কিছু কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এটি কেবল কি বিধানসভা সংক্রান্ত প্রশাসনিক পদক্ষেপ, নাকি এর মধ্যে রয়েছে রাজনৈতিক বার্তা? বিধানসভা কমিটিগুলি আইন প্রণয়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা, নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং আর্থিক ব্যয়ের উপর নজরদারির মতো দায়িত্ব এই কমিটিগুলোর উপর বর্তায়। সেই দিক থেকে দেখলে কোনো বিধায়কের একাধিক কমিটিতে থাকা মানে তাকে সক্রিয় আইন প্রণয়ন ও পর্যালোচনার কাজে যুক্ত করা। পার্থ চট্টোপাধ্যায়ের এই নতুন দায়িত্ব প্রাপ্তিকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। অতীতে তিনি মন্ত্রিত্ব সামলেছেন এবং প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে বলে বিধানসভা সূত্রের দাবি। তবে বিরোধী শিবিরের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, রাজনৈতিক বিতর্কে থাকা একজন নেতাকে গুরুত্বপূর্ণ কমিটিতে রাখা প্রশ্ন তুলতেই পারে। যদিও বিধানসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে নিয়ম মেনেই এবং বিধায়কদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে এই মনোনয়ন হয়েছে। সংসদীয় বিশেষজ্ঞদের মতে কমিটির কাজ অনেকটাই দলীয় রাজনীতির বাইরে। সেখানে খুঁটিনাটি নীতি, প্রকল্প ও প্রশাসনিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। ফলে অভিজ্ঞ বিধায়কদের সেখানে রাখা সাধারণ বিষয়। শাসক দলের এক নেতা বলেন, বিধানসভা কমিটি মানে কাজের জায়গা, সেখানে যোগ্যতা ও অভিজ্ঞতাই বড় কথা। তিনি আরো দাবি করেন, বিরোধীরা অযথা বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে। এই সিদ্ধান্তের ফলে পার্থ চট্টোপাধ্যায় আবার সক্রিয়ভাবে বিধানসভা সংক্রান্ত কাজে বেশি করে যুক্ত থাকবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের কাজের খুঁটিনাটি পর্যালোচনা তার ভূমিকা কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলবে। সব মিলিয়ে বিধানসভা কমিটিতে এই মনোনয়ন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হলেও রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা থামছে না। আইন প্রণয়নের মঞ্চে তার সক্রিয় উপস্থিতি আগামী দিনে আরো নজর কাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।